নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ আপনাদের সবাইকে স্বাগত। আমি সহেলি ঘোষ, হাওড়ার মহিয়ারি কুণ্ডু চৌধুরী ইনস্টিটিউশনের ভূগোল বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় আবহাওয়া এবং জলবায়ু। দেখো আমার শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা চারটে ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটা দেখো, লক্ষ্য করো, সূর্য আলো খুব কড়াভাবে এই স্থানের ওপর পড়েছে, অর্থাৎ সূর্যের তাপ দেখে আমরা বুঝতে পারছি দিনটা বেশ গরম। সুতরাং এটাকে আমরা বলছি একটা উষ্ণ দিনের ছবি। এবার পরের ছবিটা দেখো, আকাশটা মেঘে আচ্ছন্ন, অর্থাৎ চারদিকটা কেমন অন্ধকার হয়ে গেছে। সুতরাং এই দিনটাকে আমরা বলছি একটা মেঘলা দিন। আবার তারপরের ছবিটা দেখো, খুব জোরে বাতাস বইছে, গাছের পাতা দেখে আমরা বুঝতে পারছি সমুদ্রের জল একেবারে ঢেউ খুব জোরে জোরে আছড়ে পড়ছে উপকূলের ধারে, অর্থাৎ এটা একটা কি কিসের চিহ্নিত করছে? এটা একটা ঝড় ঝঞ্ঝাযুক্ত দিনকে চিহ্নিত করছে। তারপরের ছবিটা দেখো, একজন হাঁটছে, তার সব শরীর গরম পোশাকে ঢাকা, আর চারদিকটা কেমন সাদা কুয়াশায় আচ্ছন্ন। তার মানে দেখে কি বুঝতে পারছি? এটা একটা শীতের দিন। তার মানে আমরা উষ্ণ দিন, একটা মেঘলা দিন, একটা ঝড়ঝঞ্ঝাযুক্ত দিন, একটা শীতের দিনের ছবি পেলাম। তো এইগুলো দিয়ে আমরা কি দেখতে বুঝতে পারছি যে একটা কোনো একটা দিন কীরকম, অর্থাৎ কোনো একটা দিনের আবহাওয়া কীরকম হতে পারে সেই সম্পর্কে একটা ধারণা আমাদের হলো। তাহলে আবহাওয়া বলতে আমরা কি বুঝব? আবহাওয়া বলতে কতগুলো জিনিস আমাদের প্রথমেই মাথার মধ্যে এসে যায়। সেগুলো কি কি? বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ুর প্রবাহ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত। অর্থাৎ একটা দিনে বায়ুর উষ্ণতা কীরকম, আর্দ্রতা কীরকম, বায়ুর চাপ, বায়ুর প্রবাহ কীরকম, মেঘাচ্ছন্নতা আছে কি নেই, বৃষ্টিপাত হচ্ছে কি না, সেইগুলোর সামগ্রিক যে ধারণা, সেখান থেকে আমরা কোনো একটা দিনের আবহাওয়াকে ডিটারমাইন করি। তাহলে আবহাওয়া বলতে আমরা কি বুঝবো? না, আবহাওয়া বলতে কোনো একটা নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ে বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতি অবস্থাকে বোঝায়। এবং এই আবহাওয়া দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের হয়, অর্থাৎ দিনের বিভিন্ন সময়ে আবহাওয়া বদলে যেতে পারে। এই এক্ষুনি বৃষ্টি হচ্ছে, তারপরে আবার রোদ উঠে গেল, আবার বিকেলের দিকে দেখলাম বেশ জোরে জোরে হাওয়া দিচ্ছে। তার মানে কি, আবহাওয়া সবসময় দিনের মধ্যে বদলাতেও পারে। আবার কখনো কখনো দেখতে পাচ্ছি অল্প সময়ের ব্যবধানেও আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া বদলে যায়। এবার দেখো, এটা একটা উষ্ণতা আর বৃষ্টিপাতের একটা জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের একটা ডেটা দেওয়া আছে, অর্থাৎ কোন মাসে কীরকম উষ্ণতা আর কীরকম বৃষ্টিপাত আছে সেটা আমাদের একটা টেবিল আকারে আমরা দেখতে পাচ্ছি। দেখো, জানুয়ারি মাসের উষ্ণতা দেখাচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই পুরো জানুয়ারি মাসে যে 31টা দিন, প্রত্যেকটা দিনেই কি 18 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল? না, তা ছিল না। অর্থাৎ জানুয়ারি মাসের প্রত্যেকটা দিনের যা টেম্পারেচার ছিল সেগুলোকে যোগ করে 31 দিয়ে ভাগ করে একটা গড় উষ্ণতা পেয়েছি, সেটাই হচ্ছে জানুয়ারি মাসের উষ্ণতা। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা মাসের আমরা গড় উষ্ণতাকে পেয়েছি এবং সেটাই আমরা ছকের সাহায্যে দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে বৃষ্টিপাতগুলো সেই অ্যাভারেজ বা গড় বার করে আমরা প্রত্যেকটা মাসের এখানে দেখতে পাচ্ছি। তার মানে এখান থেকে আমরা একটা গড় অবস্থা দেখতে পাচ্ছি। তাহলে কোনো একটা অঞ্চলে যদি আমরা 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা লক্ষ্য করি, তাহলে সেটাকেই আমরা বলবো সেই অঞ্চলের জলবায়ু। এবং কোনো অঞ্চলের জলবায়ু কিন্তু
আবহাওয়ার মতো ওরকম ঘন ঘন পরিবর্তন হয় না, তারা বছরের পর বছর একই থাকে। যেমন দেখো পশ্চিমবঙ্গের জলবায়ু আমরা কি বলি, যে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু। তাহলে এই যে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু, সেটা 10 বছর আগেও ক্রান্তীয় মৌসুমি জলবায়ু ছিল, আবার 10 বছর বাদেও তাই থাকবে। অর্থাৎ জলবায়ু ব্যাপারটা কি, এটা অনেক দিন ধরে আবহাওয়ার একটা গড় অবস্থাকে বোঝায়। এবার আমরা জানবো তাহলে আবহাওয়া আর জলবায়ুর পার্থক্য কী। আবহাওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা। এই বায়ুমণ্ডলের এই বিভিন্ন উপাদানগুলোই হচ্ছে এই বায়ু উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ইত্যাদি। অন্যদিকে জলবায়ু হলো কি না, জলবায়ু হলো কোনো অঞ্চলের 30 থেকে 35 বছরের আবহাওয়ার একটা গড় অবস্থা। আবহাওয়া আমরা আগেও বলেছি, এখনও আবার একই কথা বলছি, যে প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলাতে পারে, কিন্তু জলবায়ু কিন্তু এরকমভাবে বদলায় না। এবং কি দেখা যাচ্ছে, যে আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়, আর জলবায়ু পরিবর্তিত হয় বিশাল অঞ্চল ভেদে। এবার এটা একটা ছবির সাহায্যে আমরা দেখব। দেখো এই ছবিতে লক্ষ্য করো, এই যে ইউরোপ আর এশিয়ার এই বিস্তৃত অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি এটা একটা নাতিশীতোষ্ণ জলবায়ু, আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু। অর্থাৎ দেখো একটা বিশাল অঞ্চল জুড়ে এই আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু দেখতে পাচ্ছি। তার উপরে দেখো তুন্দ্রা জলবায়ু, সেটাও একটা বিশাল অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছি। আবার একটু যদি নিচে নেমে আসি, নিরক্ষরেখার কাছাকাছি দেখো দক্ষিণ আমেরিকার এখানে দেখো আমাজন অববাহিকা, এখানে কিংবা কঙ্গো বা জায়ের অববাহিকা, বা আরও এই জায়গাটায় দেখো ভারত মহাসাগরে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো, সেখানে নিরক্ষরেখার বরাবর নিরক্ষীয় জলবায়ু দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখানেও কিন্তু নিরক্ষীয় জলবায়ু দেখতে পাচ্ছি বেশ অনেকটা অঞ্চল জুড়ে। তার মানে আমরা আগের পার্থক্যে যে বললাম জলবায়ু বিশাল অঞ্চল ভেদে পরিবর্তিত হয়, সেইটা আমরা দেখতে পাচ্ছি। সত্যি জলবায়ু বিশাল অঞ্চল জুড়ে অবস্থিত হয় এবং বিশাল অঞ্চল ভেদে তবে গিয়ে আর একটা জলবায়ুতে আমরা পড়ছি। নেক্সট তাহলে আমরা কি জানতে পারলাম, যে আবহাওয়া এবং জলবায়ুর প্রধান উপাদানগুলো কি কি। প্রথমেই দেখো আমরা দেখতে পাচ্ছি বায়ুর উষ্ণতা, তারপরে বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ ও বায়ু প্রবাহ, এবং মেঘাচ্ছন্নতা ও বৃষ্টিপাত। এগুলো হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর প্রধান উপাদান। এবার এই উপাদানগুলো সম্পর্কে আমরা একটা একটা করে পড়ব। প্রথমেই আমরা পড়ব বায়ুর উষ্ণতা সম্পর্কে। এবার দেখো আমরা স্লাইডে একটু দেখি, আমরা দেখতে পাচ্ছি যে সূর্য থেকে তাপ প্রতিনিয়ত ভূপৃষ্ঠে আসছে। তো সূর্য থেকে যে তাপ বিকিরিত হচ্ছে, সেই 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছচ্ছে। সেই 1 ভাগটাকে আমরা 100% ধরে নিচ্ছি। তাহলে এই 1 ভাগ বা 100% যে সৌর বিকিরণটা পৃথিবী থেকে আসছে, সেটাকে আমরা বলবো ইনসোলেশন বা আগত সৌর বিকিরণ। এটাকে আমরা কি ধরলাম, 100%। এবার দেখছি এই 100% ইনসোলেশনের সবটা কিন্তু ভূপৃষ্ঠ গ্রহণ করছে না, ভূপৃষ্ঠ গ্রহণ করছে মাত্র 51% বা 51%। তাহলে এই 51% যে তাপমাত্রাটা, যেটা আমরা সূর্য থেকে পাচ্ছি বা ইনসোলেশনের যে অংশটা আমরা পাচ্ছি, যেটার দ্বারা ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে, সেটাকে আমরা বলবো কার্যকরী সৌর বিকিরণ বা এফেক্টিভ সোলার রেডিয়েশন। তাহলে এটা কেন কার্যকরী সৌর বিকিরণ, যেহেতু ইনসোলেশনের মাত্র 51%ই পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করতে সক্ষম হচ্ছে, তাই জন্য এটাকে আমরা বলছি কার্যকরী সৌর বিকিরণ। তাহলে এই যে 100%-এর মধ্যে 51% ভূপৃষ্ঠ গ্রহণ করলো, বাকি 49% কোথায় গেল? বাকি 49% বা 49%-এর 35% বাতাসে ভাসমান ধূলিকণা, মেঘ, জলীয় বাষ্প দ্বারা কি হচ্ছে, আবার পুনরায় মহাশূন্যে ফিরে যাচ্ছে। এই ফিরে যাওয়া 35%কে আমরা বলছি অ্যালবেডো, আর বাকি 14% সেটা হচ্ছে
সেই বায়ুতে ভাসমান বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা দ্বারা শোষিত হচ্ছে। এই 14 আর 35 যোগ করলে হচ্ছে 49%, যেটা পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করছে না। তাই বাকি পড়ে থাকা 51%টাই হচ্ছে আমার কার্যকরী সৌর বিকিরণ। এবার প্রতিদিন পৃথিবী যেই 51% তাপ গ্রহণ করছে, তাহলে সেই তাপটা কি হচ্ছে? যদি প্রতিদিন আমি এত পরিমাণে আমরা তাপ পাই, তাহলে তো প্রচুর গরম হয়ে যাবে পৃথিবী, সেটা তো অত হচ্ছে না। তার মানে নিশ্চয়ই এই তাপটাকে পৃথিবী কি করছে? বিকিরিত করে দিচ্ছে, মানে ছেড়ে দিচ্ছে। অর্থাৎ যে 51% গ্রহণ করলো, সেই 51% সে বিকিরণ করে ছেড়ে দিচ্ছে। তাই এটাকে বলা হয় পার্থিব বিকিরণ। অর্থাৎ ভূপৃষ্ঠ দ্বারা গৃহীত তাপও 51%, আবার যে পরিমাণ তাপটা পৃথিবী ছেড়ে দিচ্ছে অর্থাৎ পার্থিব বিকিরণ, সেটাও 51%। দুটোই সমান। তাহলে ভূপৃষ্ঠের দ্বারা গৃহীত তাপ ইজ ইকুয়াল টু পার্থিব বিকিরণ আমরা বলবো। এই দুটো সমান সমান হচ্ছে বলেই পৃথিবীতে উত্তাপের সমতা বা একটা ব্যালেন্স ভাব আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা বলবো যে উত্তপ্ত হচ্ছে পৃথিবী, সেটা বিভিন্ন পদ্ধতিতে উত্তপ্ত হচ্ছে। তো এই পদ্ধতিগুলো কি কি আমরা একটু শুনি। পরিবহন, পরিচলন আর বিকিরণ, এই তিনটে পদ্ধতিতে ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে। অর্থাৎ সূর্য থেকে যে তাপটা আসছে তার দ্বারা কিন্তু বায়ুমণ্ডলের মধ্য দিয়েই আসছে, কিন্তু বায়ুমণ্ডল সরাসরি উত্তপ্ত হচ্ছে না। প্রথমে কে উত্তপ্ত হয়? প্রথমে উত্তপ্ত হয় ভূপৃষ্ঠ, এবং ভূপৃষ্ঠ থেকে এই পরিবহন, পরিচলন, বিকিরণ পদ্ধতির মাধ্যমে বায়ুমণ্ডল আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে। তো প্রথম পদ্ধতি আমার কি? পরিবহন। পরিবহনে কি হচ্ছে? প্রথমে কি হয়? সূর্যের তাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে, এবং ভূপৃষ্ঠের সাথে লেগে থাকা বায়ুস্তর আস্তে আস্তে উত্তপ্ত হয়, এবং তারপরে তার সংলগ্ন লেগে থাকা যে বায়ুস্তর সেটা উত্তপ্ত হচ্ছে, তারপর তার সঙ্গে লেগে থাকা বায়ুস্তর উত্তপ্ত হচ্ছে। অর্থাৎ এইভাবে তাপটা ভূপৃষ্ঠ থেকে আস্তে আস্তে পার্শ্ববর্তী বায়ুস্তরে সঞ্চালিত হয়ে বা পরিবাহিত হয়ে আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে। তাই এই পদ্ধতির আমরা কি নাম দিয়েছি? তাই এই পদ্ধতির নাম হচ্ছে পরিবহন পদ্ধতি। নেক্সট আমরা চলে যাব পরিচলন পদ্ধতি। এখানে কি হচ্ছে? সূর্য থেকে যে তাপটা আসছে পৃথিবী পৃষ্ঠে, সেইটা পৃথিবী পৃষ্ঠের নিচে, এই ছবিটাতে লক্ষ্য করো, পৃথিবী পৃষ্ঠের নিচে লেগে থাকা বায়ুস্তরকে সে প্রথমে উত্তপ্ত করছে। যেই বায়ুস্তরকে উত্তপ্ত করলো, তাহলে সেই বায়ুটা কি হলো? উত্তপ্ত হলো। উত্তপ্ত হলেই সে প্রসারিত হয় এবং হালকা হয়ে সে কি করে? উপরের দিকে উঠে যায়। যেই উপরের দিকে সে উঠে যাচ্ছে, একটা হাইটে যাওয়ার পর থেকেই সে আবার ঠান্ডা হয়ে যায়, মানে উচ্চতা বাড়লে উষ্ণতাটা কমে যাচ্ছে। তাহলে এই যে উষ্ণ বায়ুটা উপরের দিকে যাচ্ছে, সেটাও আর একটা বেশ উচ্চতায় বা একটা হাইটে গিয়ে সেটা কি হচ্ছে? ঠান্ডা হয়ে যাচ্ছে বা শীতল হয়ে যাচ্ছে, এবং শীতল জিনিস উপরে থাকতে পারছে না, সে আবার নিচে নেমে আসছে। আবার শীতল বায়ু যেই নিচে নেমে এলো, আবার কি হলো? উত্তপ্ত হয়ে আবার উপরে উঠে যাচ্ছে। অর্থাৎ এইটা একবার উষ্ণবায়ু উপরে উঠছে, আবার শীতল হয়ে নিচে নেমে আসছে, এইভাবে কন্টিনিউয়াস চলতে থাকছে, এবং এটাকেই বলা হয় পরিচলন পদ্ধতি। এই পরিচলন স্রোতের মাধ্যমে বায়ুমণ্ডলের একটা বিস্তীর্ণ এলাকা উত্তপ্ত হয়। নেক্সট বিকিরণ। এই বিকিরণ পদ্ধতিতে কিভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে? সূর্য থেকে আসা তাপ সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, এবং ভূপৃষ্ঠ সেই তাপটা পেয়ে বায়ুমণ্ডলে বিকিরণ করে দেয়। সেই পার্থিব বিকিরণের দ্বারা বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, এবং এই পদ্ধতিটাকেই বলা হয় বিকিরণ। এবং আমরা আরেকটা কথা জানবো, সেটা হচ্ছে পরিবহন, পরিচলন, বিকিরণ, এই তিনটে পদ্ধতির মধ্যে বিকিরণ পদ্ধতিতে কিন্তু বায়ুমণ্ডল সবচেয়ে বেশি উত্তপ্ত হয়। এবার আমরা জানবো উষ্ণতার প্রসর, এই ব্যাপারটা কি। উষ্ণতার প্রসর হচ্ছে সর্বোচ্চ উষ্ণতা আর সর্বনিম্ন উষ্ণতার পার্থক্য বা বিয়োগফলকে আমরা উষ্ণতার প্রসর বলবো। যদি আমরা কোনো একটা দিনের সর্বোচ্চ উষ্ণতা
সর্বনিম্ন উষ্ণতার পার্থক্য বা বিয়োগফল পাই সেটাকে আমরা বলবো দৈনিক উষ্ণতার প্রসর। এবং যদি আমরা দেখি যে কোনো স্থানের দৈনিক উষ্ণতার প্রসর খুব বেশি, তাহলে বুঝবো সেই স্থানে দিনের বেলায় খুব গরম, রাত্রিবেলা খুব ঠান্ডা। আর যদি দেখি দৈনিক উষ্ণতার প্রসর কম, তাহলে বুঝবো দিন আর রাত্রির উষ্ণতার মধ্যে খুব একটা পার্থক্য নেই। এবার হচ্ছে বার্ষিক উষ্ণতার প্রসর। বার্ষিক উষ্ণতার প্রসর কি? সারা বছরের কোনো একটা স্থানের সারা বছরের সবচেয়ে উষ্ণতম মাস আর সবচেয়ে শীতলতম মাস, এই দুটো মাসের উষ্ণতার পার্থক্যকে বলবো আমরা বার্ষিক উষ্ণতার প্রসর। যদি আমরা দেখি যে বার্ষিক উষ্ণতার প্রসর খুব বেশি, তাহলে কি বুঝবো? যে সেই স্থানটাতে গরমকালে ভীষণ গরম আর শীতের সময় বা শীতকালে খুব ঠান্ডা। আচ্ছা, এই যে উষ্ণতার প্রসর অর্থাৎ ম্যাক্সিমাম টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার, এইটা মাপার একটা যন্ত্র আছে, আমরা স্লাইডে দেখি। এই যন্ত্রটার নাম হচ্ছে 6-এর থার্মোমিটার। এর মাধ্যমে আমরা সর্বোচ্চ উষ্ণতা আর সর্বনিম্ন উষ্ণতা আমরা পরিমাপ করতে পারি। আচ্ছা দেখো, এই যে উষ্ণতা মাপার যে 6-এর থার্মোমিটার, সেখানে একটু ভালো করে দেখলে দেখো একটা সি লেখা আছে, একটা এফ লেখা আছে। মানে এই থার্মোমিটারে দুই রকমের স্কেল ব্যবহার করা হয়, সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল। সেলসিয়াস স্কেল হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস অবধি থাকে, আর ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইট থেকে 212 ডিগ্রি ফারেনহাইট অবধি থাকে। এই 32 ডিগ্রি ফারেনহাইট বা 0 ডিগ্রি সেলসিয়াস মানে সেখানে জল বরফে পরিণত হচ্ছে, আর 212 ডিগ্রি ফারেনহাইট বা 100 ডিগ্রি সেলসিয়াস মানে জল বাষ্পে পরিণত হচ্ছে। নেক্সট আরও কতগুলো আমরা বায়ুর উপাদান, উষ্ণতার উপাদানগুলো দেখতে পাচ্ছি আবহাওয়া বা জলবায়ু। সেগুলো হচ্ছে বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ। প্রথমে আমরা বায়ুর আর্দ্রতা সম্পর্কে পড়ব। বায়ুর আর্দ্রতা বলতে কি বোঝায়? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে তাকেই আমরা বলি বায়ুর আর্দ্রতা। এই বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। এর দ্বারা আমরা বুঝতে পারি বায়ুতে আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ কি আছে। নেক্সট বায়ু চাপ। বায়ু চাপ ব্যাপারটা কি? জলবায়ু বা আবহাওয়ার একটা প্রধানতম উপাদান বায়ুচাপ। সেই বায়ুচাপটা হচ্ছে বায়ুর ওজন আছে, তাহলে বায়ুচাপ দেবে। ভূপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে বায়ুর চাপ সবচেয়ে বেশি, এবং এই যত আমি সমুদ্রপৃষ্ঠ বা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতে থাকবো তত বায়ুর চাপ আস্তে আস্তে কমতে থাকবে। উচ্চচাপ আর নিম্নচাপ অর্থাৎ এই দু ধরনের চাপ আমরা পরিমাপ করতে পারি ব্যারোমিটার এই যন্ত্রটার সাহায্যে। যদি কোনো জায়গায় খুব বেশি চাপ কমে যায় অর্থাৎ নিম্নচাপটা খুব বেশি হয়, তাহলে সেখানকার বায়ু কি হয়? উষ্ণ হয়ে উপরের দিকে উঠে যায়, তাহলে সেই জায়গাটা খালি হয়ে যাচ্ছে। তাহলে চাপের সমতা বজায় রাখার জন্য পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু সেই জায়গার দিকে প্রবাহিত হয়ে যায়। তাহলে এই যে চাপের পার্থক্যের জন্য উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে যাচ্ছে, সেটাকেই বলা হয় বায়ু প্রবাহ। এবং এই বায়ু প্রবাহ সবসময় ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয়। তা দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই জায়গাটায় সূর্যের আলোতে প্রচণ্ড তাপে এই জায়গাটা প্রচণ্ড উষ্ণ হয়ে গেছে, তো সেখান থেকে বাতাস উষ্ণ হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। সেই যেই জায়গাটা খালি হয়ে যাচ্ছে পার্শ্ববর্তী অঞ্চল থেকে কি হচ্ছে? ঠান্ডা বাতাস অর্থাৎ উচ্চচাপ অঞ্চলের ঠান্ডা বাতাস সেই জায়গাটা দখল করছে, এবং সে এখানে এসে কিন্তু সেও আবার উষ্ণ হয়ে গিয়ে উপরে উঠে যায়, আবার উপরে গিয়ে ঠান্ডা হয়ে গিয়ে আবার নিচে নেমে আসে শীতল বায়ু, আবার চলে আসে নিম্নচাপের দিকে। এইভাবে বায়ু প্রবাহ চলতে থাকে। দেখো আমরা এই একটা স্লাইডে দেখতে পাচ্ছি দুটো যন্ত্রের ছবি। প্রথম যন্ত্রটার নাম হচ্ছে বাত পতাকা, যার সাহায্যে আমরা বায়ু প্রবাহের দিক
বুঝতে পারি, অর্থাৎ বায়ুটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে। আমরা এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুযায়ী তার নামকরণ হয়। অর্থাৎ যদি কোনো বায়ু দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত তাকে আমরা বলি দক্ষিণা বাতাস, দক্ষিণ দিক থেকে বায়ু আসছে, বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেন বলি, যেহেতু বায়ুটা দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে। পরের যে যন্ত্রটা সেটার নাম হচ্ছে অ্যানিমোমিটার। এর সাহায্যে আমরা কী করি, এর সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি লেখা আছে মেঘাচ্ছন্নতা, মানে আকাশে মেঘ কীরকম আছে, মেঘ আছে না মেঘ নেই, অর্থাৎ আকাশে মেঘের পরিমাণকে আমরা মেঘাচ্ছন্নতা দিয়ে বিচার করি বা বলি। দেখো প্রথম যে ছবিটা আমরা দেখছি সেখানে দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার, অর্থাৎ মেঘাচ্ছন্নতা তাহলে কি গিয়ে দাঁড়ালো 0%। নেক্সট ছবিটা দেখো, আকাশে মেঘ আছে কিন্তু মেঘের পরিমাণটা কম, তাহলে সেটাকে আমরা বলবো আংশিক মেঘলা আকাশ। তাহলে এখানে দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্নতার পরিমাণ হচ্ছে 25%। নেক্সট ছবিটায় দেখো আকাশের বেশিরভাগ অংশই মেঘে ঢাকা, তাহলে এটাকে আমরা কি বলবো প্রায় মেঘলা আকাশ, অর্থাৎ মেঘাচ্ছন্নতার পরিমাণ হচ্ছে এখানে 75%। এবার লাস্ট ছবিটা দেখো, আকাশটা পুরোটাই মেঘে ঢাকা, অর্থাৎ সম্পূর্ণ মেঘলা আকাশ, তাহলে মেঘাচ্ছন্নতার পরিমাণ এখানে 100%। এই মেঘাচ্ছন্নতার একককে বলা হয় অক্টা। এখানে কতগুলো ছবি দেওয়া আছে, যেমন দেখো প্রথম ছবিটায় একটা ছোট গোল, তার মধ্যে পুরো কালো ভরাট করা আছে, তার মানে আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন হলে, অর্থাৎ 100% মেঘাচ্ছন্ন হলে আমরা এই সিম্বল দিয়ে সেটাকে দেখাই, অর্থাৎ এই যে 100% মেঘাচ্ছন্নতা, সম্পূর্ণ মেঘলা আকাশ, সেটা দেখার জন্য আমরা এই সিম্বলটা ব্যবহার করি। এবার দেখো এই ছবিটা, দেখো এখানে 25% মেঘাচ্ছন্ন, বাকি 75% একটু সাদা, মানে ক্লিয়ার আছে। এই ছবিটা বা এই সিম্বলটা আমরা ব্যবহার করব যখন আংশিক মেঘলা আকাশ বা 25% মেঘাচ্ছন্নতা থাকবে, তখন আমরা এই ছবিটা দিয়ে বা এই সিম্বলটা দিয়ে বা চিহ্নটা দিয়ে বোঝাবো। নেক্সট দেখো এখানে 0% মেঘাচ্ছন্নতা, তাহলে এখানে আমরা কিন্তু এই যে ছোট্ট সাদা গোল, পুরোটা ভেতরটা সাদা, এটা দিয়ে বোঝাবো, অর্থাৎ আকাশে কোনো মেঘ নেই, ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ। তাহলে পরিষ্কার আকাশ দেখাতে হলে আমরা এই সিম্বলটা ইউজ করব। এবার দেখো 75% মেঘাচ্ছন্নতা, এবার নিচে দেখো এই ছবিটা যেখানে 25% শুধু সাদা আছে, বাকি 75% কালো রং করে দেওয়া আছে। সুতরাং প্রায় মেঘলা আকাশ বা 75% মেঘাচ্ছন্নতা বোঝাতে আমরা এই চিহ্নটা ব্যবহার করব। আর যদি কোনো আকাশ, যেটা প্রথমেই বলছিলাম 100% মেঘাচ্ছন্নতা হয়, তাহলে আমরা পুরো গোলটাকে কি করব, পুরোটাই কালো করে দেবো, অর্থাৎ এটাকে বলে ওভারকাস্ট, পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ। নেক্সট দেখো একটা আমরা ছবি দেখছি, সেখানে দেখো সূর্যের তাপ কোথায় পড়ছে, সূর্যের তাপ গিয়ে পড়ছে জলভাগে, তাহলে জলটা কি হয়ে গেল, উষ্ণ হয়ে গেল, উষ্ণ হয়ে জলটা বাষ্পে পরিণত হয়ে উপরের দিকে উঠে গেল। কেন উপরের দিকে উঠে গেল, যেহেতু জলীয় বাষ্পটা হালকা। এই পদ্ধতিটাকে বলবো বাষ্পীভবন, অর্থাৎ জল সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, সেটাকে আমরা বলবো বাষ্পীভবন। এই যে জল বাষ্পীভূত হয়ে উপরে উঠলো, সেই বাষ্পটা উপরে যেহেতু খুব ঠান্ডা, সেটা কিন্তু আস্তে আস্তে জলকণায় পরিণত হলো, যেটাকে আমরা বলি ঘনীভবন, অর্থাৎ বাষ্প ছোট ছোট জলকণায় পরিণত হলো। এই ছোট ছোট জলকণাগুলো এবার কি হচ্ছে, ওপরে গিয়ে বাতাসে ভাসমান ধূলিকণার সাথে আশ্রয় করে মেঘে পরিণত হচ্ছে, এবং মেঘের মধ্যে কি ঘটনা ঘটছে, এই ছোট ছোট জলকণাগুলো পরস্পরের সাথে মিশছে, ভারী হয়ে যাচ্ছে, ভারী হয়ে উপরে থাকতে পারছে না, অভিকর্ষের টানে নিচের দিকে আস্তে আস্তে দেখো বৃষ্টির আকারে ঝরে পড়ছে। তাহলে এখান থেকে কি সৃষ্টি হয়ে গেল, বৃষ্টিপাতের সৃষ্টি হলো। তাহলে আমরা কি দেখলাম, এখানে বৃষ্টিপাত সৃষ্টি হতে গেলে আমাদের বাষ্পীভবন হচ্ছে, ঘনীভবন হচ্ছে, তারপর মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টিপাত হিসাবে নিচের দিকে ঝরে পড়ছে। এবার
এবার দেখো এই যে বৃষ্টিপাত হওয়ার পদ্ধতিটা আমরা দেখলাম, তাহলে সেখানে কি কি পদ্ধতি বা কি কি জিনিস সেখানে ঘটনাগুলো ঘটলো। প্রথমে ঘটলো বাষ্পীভবন, অর্থাৎ জল সূর্যের তাপে জলভাগ থেকে জল বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, এটা হচ্ছে বাষ্পীভবন। ঠিক তার একটা বিপরীত ক্রিয়া চলছে ঠিক তারপরের স্টেপে, অর্থাৎ এই বাষ্পটা, জলীয় বাষ্পটা উপরে উঠে গিয়ে খুব ঠান্ডা হয়ে গিয়ে ছোট ছোট জলকণায় পরিণত হচ্ছে, যেটাকে আমরা কি বলছি, ঘনীভবন। বাষ্পীভবনের একটা বিপরীত প্রক্রিয়া। ঘনীভবনের পরে কি হচ্ছে, ঘনীভবনের পরে সেই ছোট ছোট জলকণাগুলো বাতাসে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে কিসে পরিণত হচ্ছে, মেঘে পরিণত হচ্ছে, এবং সেই মেঘ থেকে আস্তে আস্তে জিনিসটা কি হচ্ছে, বৃষ্টিপাত হিসাবে আমাদের পৃথিবীর বুকে নেমে আসছে। তাহলে এইভাবে আমাদের বৃষ্টিপাত সৃষ্টি হচ্ছে, বুঝতে পারলাম। এই বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি, দেখো রেন গজ, এখানে সেন্টিমিটার বা মিলিমিটার বা ইঞ্চিতে আমরা বৃষ্টিপাতকে পরিমাপ করতে পারি। এবার আমরা একটা ছবি দেখছি, দেখো এটা একটা আবহাওয়া সংক্রান্ত উপগ্রহ চিত্র, মানে আমাদের বায়ুমণ্ডলকে অতিক্রম করে একদম উঁচুতে আকাশের মহাশূন্যেই বলবো, সেখানে অনেক উপগ্রহ রয়েছে, তারা আমাদের বিভিন্ন চিত্র পাঠায় আবহাওয়া সংক্রান্ত। সেই আবহাওয়া সংক্রান্ত উপগ্রহ চিত্রগুলোকে, যাকে আমরা স্যাটেলাইট ইমেজারিও বলি, সেগুলো বিশ্লেষণ করে কোনো একটা দিনের পার্টিকুলার কোনো একটা বিশেষ দিনের বা প্রতিদিনের এইভাবে আমাদের উপগ্রহ চিত্র পাঠানো হয়, এবং তার রেসপেক্টে সেগুলোকে বিশ্লেষণ করে আমরা সেই দিনের আবহাওয়া কি হতে পারে তার একটা পূর্বাভাস দেয় আমাদের ভারতীয় মেট্রোলজিক্যাল আবহাওয়া দপ্তর বা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। দেখো এই উপগ্রহ চিত্রটা বিশ্লেষণ করে আমরা কি দেখতে পাচ্ছি, এই উপগ্রহ চিত্রে বলা হয়েছে যে ভারতের বেশ কিছু রাজ্য, যেমন ধরো উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার অভ্যন্তরভাগ এবং সেই সংলগ্ন ছত্তিশগড়, এপাশে সিকিম, পশ্চিমবঙ্গ, মেঘালয়ের পূর্বাংশ, এপাশে দেখতে পাচ্ছি নিকোবর আইল্যান্ড, এখানে তামিলনাড়ু, কর্ণাটকার কিছু অংশ, কেরালা, এইসব জায়গাগুলোতে বলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, এবং তার সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস। তাহলে এই যে আবহাওয়ার বিশ্লেষণ করে দেওয়া হলো, তার রেসপেক্টে কিন্তু আমরা টিভি বা রেডিওতে যে আবহাওয়ার পূর্বাভাস শুনতে পাই বা আমাদের আগে থাকতে বিভিন্ন কারণে সাবধান করে দেওয়ার জন্য বলে দেওয়া হয়, সেটা কিন্তু এই উপগ্রহ চিত্র বিশ্লেষণের মাধ্যমে করা হয়। নেক্সট আমরা যেটা স্লাইডে দেখতে পাচ্ছি, যেখানে বলা আছে যে পৃথিবীর সর্বত্র বায়ুর তাপমাত্রা একরকমের হয় না। কেন হয় না? এই কারণে হয় না, সূর্যরশ্মির পতন কোণের পার্থক্যের জন্য। সূর্যরশ্মির পতন কোণ কি না, সূর্য থেকে যে আলোটা ভূপৃষ্ঠে আসছে সেটা কি কোণে পতিত হচ্ছে সেটাকে আমরা বলি সূর্যরশ্মির পতন কোণ, এবং এটা অক্ষাংশ ভেদে পরিবর্তন হয়। যত আমার অক্ষাংশ নিম্ন অক্ষাংশ, অর্থাৎ নিচের দিকে অক্ষাংশ হবে, সেখানে কিন্তু সূর্যরশ্মির পতন কোণটা খুবই কম থাকবে, অর্থাৎ 0 ডিগ্রি, মানে লম্বভাবে যদি পড়ে তাহলে সেখানে কি হবে, দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছি, যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে খুব কম পরিমাণ জায়গাকে উত্তপ্ত করবে ঠিকই, কিন্তু অনেক বেশি পরিমাণে উত্তপ্ত করবে। অর্থাৎ নিম্ন অক্ষাংশগুলোতে দেখতে পাচ্ছি যে সূর্যরশ্মি লম্বভাবে পড়ার জন্য কি হচ্ছে, তাপমাত্রা অনেক বেশি থাকছে। আবার যদি নিম্ন অক্ষাংশতে যদি মধ্য অক্ষাংশের দিকে যাই, তাহলে দেখব যে সূর্যরশ্মি তো লম্বভাবে পড়ছেই না, সেখানে পড়ছে তির্যকভাবে, অনেকটা বেশি পরিমাণ জায়গাকে আলোকিত করলেও অনেক কম পরিমাণ উত্তপ্ত করছে। এবং আরও যদি অক্ষাংশ বাড়াই, অর্থাৎ 66.5 ডিগ্রির উপরের দিকে চলে যায়, 90 ডিগ্রি নর্থ অবধি, বা ওপাশে 66.5 ডিগ্রি সাউথ থেকে 90 ডিগ্রি সাউথের দিকে চলে যাই, তাহলে দেখব যে এই পতন কোণটা, অর্থাৎ সূর্যরশ্মিটা অতি তির্যকভাবে পড়ছে, এবং যেহেতু অতি তির্যকভাবে পড়ছে খুব কম পরিমাণে উত্তপ্ত করছে, কিন্তু অনেক বেশি পরিমাণ জায়গাকে আলোকিত করছে। তাহলে আমরা কি দেখলাম,
যে অক্ষাংশ ভেদে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্যের জন্য উষ্ণতাটা এক এক জায়গায় এক এক রকম হচ্ছে। নিম্ন অক্ষাংশীয় অঞ্চলে বেশি হবে, মধ্য অক্ষাংশীয় অঞ্চলে কম হবে, আর উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে আরও তাপমাত্রাটা কমে যাবে। নেক্সট আমরা আগের যেটা দেখলাম, আগেটা অনুভূমিকভাবে দেখলাম তাপমাত্রা কোথায় কি কম বেশি কি হচ্ছে অক্ষাংশ অর্থাৎ অনুভূমিকভাবে। এবারে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ভার্টিক্যালি বা উলম্বভাবে তাপমাত্রার কি পার্থক্য হচ্ছে। দেখো সমুদ্র পৃষ্ঠতে উষ্ণতা সবথেকে বেশি। এবার যত আমি সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে যাব অর্থাৎ উচ্চতা যত বাড়বে, দেখো এখানে আমি দেখিয়েছি উচ্চতা বাড়ছে তত উষ্ণতাটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। অর্থাৎ উচ্চতাটা এটা বাড়ার সাইন দিয়েছি, তার মানে উষ্ণতাটা কি হবে, কমার সাইন দিয়েছি, তাহলে কমে যাচ্ছে। তাহলে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে। কিন্তু এই যে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে তার একটা নির্দিষ্ট হার রয়েছে বা রেট রয়েছে। সেটা কি না, প্রতি 100 মিটার 165 মিটার উচ্চতায় 1 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে, অথবা কি বলতে পারি প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা বা তাপমাত্রা কমে, যেটাকে বলা হয় উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বা নর্মাল ল্যাপস রেট। এই কারণেই আমাদের শিলিগুড়িতে তুমি যে তাপমাত্রা দেখতে পাবে, দার্জিলিং গেলে কি হয় সেই তাপমাত্রাটা কমে যায়। কেন? একই অক্ষাংশে অবস্থিত হলেও দেখছি তাপমাত্রা কমে যাচ্ছে, যেহেতু উচ্চতাটা দার্জিলিংয়ের অনেক বেশি। কার থেকে? না, শিলিগুড়ির থেকে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে। নেক্সট দেখো এখানে একটা ভারতের ম্যাপ, সেখানে দেখো লেখা আছে চরমভাবাপন্ন জলবায়ু আর সমভাবাপন্ন জলবায়ু। মানে আমরা কোথায় কোথায় সমভাবাপন্ন জলবায়ু দেখতে পাবো। দেখো এখানে দেখতে পাচ্ছি বিশাখাপত্তনম সমুদ্র উপকূলে, বঙ্গোপসাগরের উপকূলে। তারপর দেখতে পাচ্ছি কোচি, এটা আরব সাগরের উপকূলে। আবার দেখতে পাচ্ছি মুম্বাই, এটাও কিন্তু আরব সাগরীয় উপকূলে। তাহলে এই তিনটে উপকূলীয় অবস্থানে আমরা দেখতে পাচ্ছি কি যে জলবায়ুটা সমভাবাপন্ন। অর্থাৎ সমভাবাপন্ন মানে কি, উষ্ণতাটা খুব বেশি না, অর্থাৎ ঠান্ডাও খুব বেশি হবে না, আবার গরমও খুব বেশি হবে না। অর্থাৎ উপকূলীয় অবস্থান বা সমুদ্রের ধারে অবস্থান হলে আমরা এই সমভাবাপন্ন জলবায়ুটা দেখতে পাবো। এবার দেখো চরম ভাবাপন্ন জলবায়ু কোথায় দেখতে পাচ্ছি। দেখো চণ্ডীগড়, দিল্লি, জয়পুর, নাগপুর, এদের আশেপাশে কিন্তু কোনো সমুদ্র বা মহাসাগর কিছুই নেই। তার মানে মহাদেশীয় অবস্থান, মহাদেশের অভ্যন্তরে অবস্থান। মহাদেশের অভ্যন্তরে অবস্থান করলে কি হয় না, তাপমাত্রা চরম ভাবাপন্ন, অর্থাৎ গরমটাও খুব বেশি আবার ঠান্ডাটাও খুব বেশি। এই জন্য এদের জলবায়ুটা হচ্ছে চরম ভাবাপন্ন। তাহলে মহাদেশীয় অবস্থানে জলবায়ুটা চরম ভাবাপন্ন হয়, আর সমুদ্রের উপকূলে বা সামুদ্রিক অবস্থানে জলবায়ুটা হয় সমভাবাপন্ন। এবার দেখো এখানে আমরা একটা ছক দিয়েছি, সেখানে আমরা দেখিয়েছি কোনো একটা স্টেশন যার নাম ধরছি এ, সেখানে বার্ষিক সর্বোচ্চ উষ্ণতা দেখছি 35 ডিগ্রি, বার্ষিক সর্বনিম্ন উষ্ণতা দেখছি 13 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এই যে 35 ডিগ্রি 13 ডিগ্রি, এর থেকে গড় উষ্ণতা আমরা কি করে বার করব না, 35কে 13 দিয়ে যোগ করব, করলে আমার 48 আসবে, সেটাকে 2 দিয়ে ভাগ করব, করলে আমার 24 ডিগ্রি সেলসিয়াস যে বেরোবে সেটা হচ্ছে গড় উষ্ণতা। এবার সর্বোচ্চ আর সর্বনিম্ন উষ্ণতাকে উষ্ণতার প্রসার কীভাবে বার করবো, আমরা একটু আগেই জেনেছি যে সর্বোচ্চ উষ্ণতা মাইনাস সর্বনিম্ন উষ্ণতা করলে কি পাবো, 12 ডিগ্রি। সুতরাং 12 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এই এ স্টেশনের উষ্ণতার প্রসার। নেক্সট বি স্টেশনে ঠিক একইভাবে সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতা দেওয়া আছে, তার থেকে আমরা গড় উষ্ণতা বার করেছি এবং উষ্ণতার প্রসার বার করেছি। এবার দেখো এ স্টেশনের উষ্ণতার প্রসার দেখতে পাচ্ছি 12 ডিগ্রি সেলসিয়াস, আর বি স্টেশনে দেখতে পাচ্ছি 2 ডিগ্রি সেলসিয়াস। এই উষ্ণতার প্রসার দেখে কিন্তু আমরা ডিটারমাইন করতে পারবো যে এর অবস্থানটা কি, মহাদেশীয় অবস্থান না সামুদ্রিক অবস্থান। দেখো 12 ডিগ্রি সেলসিয়াস মানে উষ্ণতার প্রসার বেশি, তার মানে অবশ্যই মহাদেশীয় অবস্থান, অর্থাৎ জলবায়ুটা কীরকম, চরম ভাবাপন্ন। আর 2 ডিগ্রি সেলসিয়াস মানে উষ্ণতার প্রসার খুবই কম, তার মানে এটা নিশ্চয়ই কোনো সামুদ্রিক অবস্থান। তাই অর্থাৎ উষ্ণতাটা গরমটাও খুব বেশি নয়, ঠান্ডাটাও বেশি নয়, এই জন্য এটাকে বলছে সামুদ্রিক অবস্থান বা সমভাবাপন্ন জলবায়ু। এবার দেখো এটা আরেকটা স্লাইড,
যেখানে আমরা সমষ্ণ রেখা সম্বন্ধে বলছি। সমষ্ণ রেখা কি? পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে কাল্পনিক রেখার দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলা হয়। তার মানে একটা মানচিত্রে মনে করো কোনো জায়গা, যে যে জায়গাগুলোর উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস, সেই সমস্ত 20 ডিগ্রি সেলসিয়াসের স্থানগুলোকে আমি একটা কাল্পনিক রেখার দ্বারা যোগ করলাম, তাহলে সেই রেখাটার নাম দিলাম আমি সমষ্ণ রেখা বা আইসোথার্ম। এবার দেখো এখানে আমরা দুটো ম্যাপ দেখতে পাচ্ছি, একটা দেওয়া আছে উষ্ণতা জানুয়ারি মাসের আর একটা জুলাই মাসের। তাহলে এই জানুয়ারি আর জুলাই মাসের আমরা সমষ্ণ রেখার মানচিত্র এঁকেছি। আমরা কেন এই জানুয়ারি আর জুলাই মাসটাকেই বেছে নিলাম? কারণ সমষ্ণ রেখা অঙ্কন করার ক্ষেত্রে আমরা জানুয়ারি জুলাই মাসকে এই কারণেই বেছে নেব, যেহেতু এই দুটো মাসেই আমরা উষ্ণতার চরম ভাবটাকে দেখতে পাই। অর্থাৎ হয় জানুয়ারি মাসে টেম্পারেচার খুব কম থাকবে, নয় বেশি থাকবে। ঠিক জুলাই মাসেও একই, জুলাই মাসে আমাদের উত্তর গোলার্ধে টেম্পারেচার কী হবে? বেশি হবে, সুতরাং চরম ভাব দেখতে পাচ্ছি। আর দক্ষিণ গোলার্ধ হলে জুলাই মাসে কি হবে? ঠান্ডাকাল, শীতকাল, তার মানে সেখানকার চরম ভাব দেখতে পাচ্ছি। তাহলে যেহেতু জানুয়ারি আর জুলাই মাসেই আমরা কোনো স্থানের উষ্ণতার চরম ভাব দেখতে পাই, সেটা বেশির দিক থেকে হতে পারে, কমের দিক থেকেও হতে পারে, জুলাই মাসেরই সমষ্ণ রেখার মানচিত্র অঙ্কন করুন। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। এছাড়া আর একটা বৈশিষ্ট্য হচ্ছে সমষ্ণ রেখার, যদি দুটো স্থানের মধ্যে উষ্ণতার পার্থক্য খুব বেশি হয় তাহলে সমষ্ণ রেখাগুলো কিন্তু কাছাকাছি অবস্থান করবে, আর যদি উষ্ণতার পার্থক্য কম হয় তাহলে সমষ্ণ রেখাগুলি খুব দূরে দূরে অবস্থান করবে। এটার প্র্যাকটিক্যাল দিক যদি আমরা দেখি তাহলে কি দেখব, যে উত্তর গোলার্ধের চেয়ে দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি, তাহলে সেখানে উষ্ণতার পার্থক্যটা কি হবে? দূরে দূরে সমষ্ণ রেখাগুলো দূরে দূরে অবস্থান করবে। যেহেতু উষ্ণতার পার্থক্যটা যথেষ্ট কম থাকছে তাই জন্য জলভাগ কন্টিনিউয়াস একই, সুতরাং যেহেতু পার্থক্যটা কম হয়ে যাচ্ছে তাই সমষ্ণ রেখাগুলো দূরে দূরে অবস্থান করছে। আর উত্তর গোলার্ধের ক্ষেত্রে ঠিক উল্টো দেখি, কি দেখি? যে খুব কাছাকাছি অবস্থান করছে সমষ্ণ রেখাগুলো। কাছাকাছি অবস্থান করছে মানে কি? উষ্ণতার পার্থক্যটা বেশি হচ্ছে। তাহলে সমষ্ণ রেখা কাকে বলে আর তার বৈশিষ্ট্য আমরা বুঝতে পারলাম। নেক্সট, এই যে সমষ্ণ রেখাগুলো পড়লাম তার ভিত্তিতে আমরা কিন্তু তাপমণ্ডল পৃথিবীতে নির্বাচন করতে পারি। অর্থাৎ অক্ষাংশের ভিত্তিতে বা সমষ্ণ রেখার ভিত্তিতে, মূলত আমরা এখানে অক্ষাংশের ভিত্তিতে দেখিয়েছি যে পৃথিবীকে আমরা 3টে তাপমণ্ডলে ভাগ করেছি। তো সূর্যরশ্মির পতন কোণের তারতম্যের ভিত্তিতে আমরা পৃথিবীতে 3টে ধরনের তাপমণ্ডল দেখতে পাচ্ছি। দেখো প্রথমটা দেখো, 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা অর্থাৎ মকরক্রান্তি রেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা মানে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এই যে নিম্ন অক্ষাংশীয় অঞ্চল, এই স্থানে বা এই টোটাল অঞ্চলটার মধ্যে অবস্থিত প্রত্যেকটা স্থান বছরে দুবার করে লম্বভাবে সূর্যরশ্মির সান্নিধ্যে আসে। তাই এই অঞ্চলটাতে কি হচ্ছে? উষ্ণতার পরিমাণ সবথেকে বেশি, তাই এটাকে বলা হয় টরিড জোন বা উষ্ণমণ্ডল। এটা দেখো পৃথিবীর মানচিত্র, দেখো কতখানি অংশকে আমরা উষ্ণমণ্ডল হিসেবে দেখিয়েছি, দেখতে পাচ্ছ। নেক্সট, এই কর্কটক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা সুমেরু বৃত্ত পর্যন্ত অংশ, এবং দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখা বা 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে 66 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বা কুমেরু বৃত্ত পর্যন্ত অংশ সৃষ্টি হয়েছে নাতিশীতোষ্ণ মণ্ডল। এটা উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, এটা দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। দেখো আমরা মানচিত্রে দেখিয়েছি এই জায়গাটা নাতিশীতোষ্ণ মণ্ডল, উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, আর এটা হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। এরপর 66 ডিগ্রি উত্তর অক্ষরেখা অর্থাৎ সুমেরু বৃত্ত থেকে উত্তর মেরুবিন্দু অর্থাৎ 90 ডিগ্রি নর্থ
অবধি আমরা দেখতে পাচ্ছি হিমমণ্ডল। আবার দক্ষিণ গোলার্ধেও তাই 6.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা অর্থাৎ কুমেরু বৃত্ত থেকে 90 ডিগ্রি দক্ষিণ অর্থাৎ কুমেরু বিন্দু অবধি আমরা দেখতে পাচ্ছি হিমমণ্ডল। তার মানে উষ্ণমণ্ডলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ছে, তাই জন্য এটার নাম হচ্ছে উষ্ণমণ্ডল। তারপরে নাতিশীতোষ্ণমণ্ডল বা টেম্পারেট জোন দুটোতে রশ্মিটা কি হচ্ছে, সূর্যরশ্মিটা তির্যক হয়ে যাচ্ছে, তাই জন্য নাতিশীতোষ্ণমণ্ডল এখানে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ না অতি শীত না অতি উষ্ণ। এবং তারপরে যে হিমমণ্ডল দুটো সৃষ্টি হয়েছে উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে, সেখানে সূর্যরশ্মি আরও বেশি অতি তির্যকভাবে পড়ছে, তাই জন্য এই দুটো জায়গায় কি হচ্ছে দেখো, হিমমণ্ডল বা ফ্রিজিড জোনের সৃষ্টি হয়েছে। তার মানে আজকের আলোচনায় আমরা দেখলাম যে আবহাওয়া আর জলবায়ুর বিভিন্ন উপাদানগুলো কি কি, তাদের সম্বন্ধে জানলাম, তাদের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং এই বিভিন্ন তাপমণ্ডল সম্পর্কে আমরা জানলাম। তার মানে এই যে আবহাওয়া আর জলবায়ু, এটা মানুষের জীবনে একটা বিশাল প্রভাব ফেলে। কিভাবে? দেখো, কোনো একটা অঞ্চলের জলবায়ু সেটা শুধু সেই মানুষের বাসস্থান বলো, পোশাক পরিচ্ছদ বলো, খাদ্যাভ্যাস বলো, পোশাক পরিচ্ছদের সাথে সাথে মানুষের আচার আচরণ ব্যবহার সব কিছুই জলবায়ু দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ আমাদের পুরো মানব জীবন, শুধু মানুষ নয়, আমরা অন্যান্য প্রাণী গাছপালার কথাও বলবো, অর্থাৎ পুরো পৃথিবীটাই জলবায়ু দ্বারা ভীষণভাবে প্রভাবিত এবং জলবায়ুর দ্বারাই সব কিছু নির্ধারিত হয়। আজকের মতো আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।